নিজের বিয়ের স্টেজে এমন কিছু যেন কল্পনাতীত ছিল মেয়েটির। বর বেশে থাকা লোকটিকে দেখে অচিরে কপাল কুঁচকে গেল। নিজের এক্স বয়ফ্রেন্ডকে বরবেশে মুচকি হেসে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিস্ময়ে হতবাক সে। মনে মনে একটা প্রশ্ন জাগলো তার, মানুষটা এত বছর পর কেন এলো, তাও এভাবে বরবেশে? কিন্তু তার বিয়ে তো আরেকজনের সাথে হওয়ার কথা, এ আবার কোথা থেকে আমদানি হলো? চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ছেলেটির দিকে। এই বিয়ে সে কিছুতেই করবে না, করবে না মানে করবে না। কনেকে এভাবে কবুল বলার মুহূর্তে দাঁড়িয়ে যেতে দেখে অবাক হলো সকলে। কেউ কেউ ছবি তুলতে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ বা খেতে খেতে খাবার মুখে রেখেই অবাক হয়ে আছে। এতক্ষণের পরিবেশটা কেমন অন্যরকম হয়ে গেল। অনেকে কনেকে এভাবে আচমকা দাঁড়িয়ে যেতে দেখে কানাঘুষা করছে। মেয়েটির পাশ থেকে তার ছোট বোন সকাল বলে উঠল, এভাবে দাঁড়িয়ে গেলে কেন আপু? এ বিয়ে আমি করব না সকাল। ফিসফিস করে বোনের বলা কথাটা শুনে চমকে উঠল সকাল। এমন চরম মুহূর্তে বোনের মুখ থেকে এমন কথা শুনে অবাক হওয়ারই কথা। মেয়েকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে এগিয়ে আসলেন বাদল সাহেব। মেয়ের কাছ এসে আদুরেভাবে মাথায় হাত রেখে বলে উঠলেন, কোনো সমস্যা মা, এভাবে দাঁড়িয়ে গেলে যে? নিজেকে শীতল করলো, বাবার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ওনার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা না বাবা। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি তো এই লোকটা না। বাদল সাহেব মেয়ের কথায় বরবেশে বসে থাকা ছেলেটির দিকে তাকালো। সকলের দৃষ্টি তাদের দিকে। মেয়েকে কি বলবে ভেবে মনে মনে আড়ষ্টতায় জড়িয়ে গেল। মেয়েকে এ ব্যাপারে আগেই বলা উচিত ছিল তার। সকাল বাবার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বোনকে বলে উঠল, আসলে আপু ওনার নাম বাবা বলুক ব্যাপারটা। সকাল চুপ হয়ে গেল। দূর থেকে স্বামী ও দুই মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবন্তী আক্তার এগিয়ে আসলেন। বড় মেয়ের উপর কিছুটা রেগে গিয়ে বলে উঠলেন, তোর কোনো আক্কেল নেই ভোর? এভাবে ভরা বিয়ের মাঝে দাঁড়িয়ে কি বোঝাতে চাইছিস তুই? অবাক হয়ে মায়ের দিকে তাকালো ভোর। এত বড় ঘটনা ঘটলো তার সাথে, আর সেখানে তার মা পড়ে আছে তার আক্কেল নিয়ে। বাদল সাহেব স্ত্রীর কথায় অসন্তোষ হলেন। পাত্রপক্ষের থেকে কেউ কনেদের দিকে এগোতো নিলে তাকে আটকে দিল ছেলেটি। ছেলের এমন আচরণে কৌতূহল নিয়ে তাকালো আফিল রহমান। বাবাকে ইশারায় কিছু একটা বলল। তিনি আর এগোলেন না সেদিকে। বাদল সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, এখানে একটু ঝামেলা হয়েছে মা। তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটা নাকি আজকে সকালে পালিয়ে গেছে। তাই মান সম্মানের কথা চিন্তা করে পাত্রের চাচাতো ভাইয়ের সাথে তোমার বিয়েটা দিচ্ছি। আমি ছেলেটার সাথে কথা বলে বুঝেছি, খুব ভদ্র ছেলে, নাম আফিয়ান আবদ্ধ। তোমাকে আমার আগেই বলা উচিত ছিল। আশা করি তুমি অমত করবে না। অনেক দেরি হয়ে যাচ্ছে। কিছু জানার থাকলে না হয় আবদ্ধ তোমাকে সবটা বলে দিবে। বাবার কথায় ছলো ছলো নয়নে তাকালো বরবেশে বসে থাকা আবদ্ধের দিকে। বেহায়া ছেলেটি তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। বাবার কথায় মনে মনে তাচ্ছিল্যের সাথে হাসলো। বাবার থেকেও ভালো চিনে সে ছেলেটিকে। আফটার অল তার এক্স বলে কথা। ভোরের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, এই বিয়ে আমি করব না বাবা, এমন চিটারের সাথে সে থাকতে রাজি নই। কিন্তু সব কথা কি আর মুখ ফুটে বলা যায়? বাবার মান সম্মানের কথা ভেবে আবদ্ধের পাশে গিয়ে বসলো। ভোরকে নিজের পাশে বসতে দেখে ঠোঁট কামড়ে হাসলো আবদ্ধ। পরিবেশ এখন আবার আগের মতো জমজমাট হয়ে উঠল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিলেন। সকলের অগোচরে বোনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভকামনা মিসেস ইয়ানাত হোসেন ভোর। আবদ্ধের এমন কথায় ভোর দাঁতে দাঁত চেপে আবদ্ধের হাতের উপর চিমটি কাটল। হাতে ব্যথা পেলেও চুপচাপ হজম করে গেল আবদ্ধ। ভোর মাথাটা হালকা কাট করে আবদ্ধের মতো করে বলে উঠল, তোমাকেও শুভকামনা মিস্টার আফিয়ান আবদ্ধ। ভোরের কথায় ওর মুখের দিকে তাকালো আবদ্ধ। ভোর যেন আগের থেকেও আরো সুন্দরী হয়ে উঠেছে। এই যে লাল শাড়িতে তাকে অফশোরের থেকেও কম লাগছে না। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে। তার বউকে বউ বেশে দেখবে, তার ভোরকে বউ বেশে দেখবে, নিজের করে নিয়ে যাবে। এসবের জন্যই তো এত বছর সে দূরে ছিল। কাজের ডাক কানে যেতেই সম্বিত ফিরে। সবাই ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সে কখন থেকে কাজে ডেকে যাচ্ছিল কবুল বলতে, কিন্তু আবদ্ধ শুনলে তো নিজের এহেন কাজে খানিকটা লজ্জা পেল। মাথার পাগড়িটা ঠিক করে ভোরের দিকে তাকিয়ে কবুল বলে দিল। আবদ্ধর এমন কাজে বিরক্ত হলো ভোর। সেই আবার আগে নাটকগুলো শুরু করলো।
সকাল বোনের কানের কাছে ফিসফিস করে বলল, তোর জামাইটা কিন্তু হেব্বি হ্যান্ডসাম রে আপু। যে লোকটা পালিয়ে গেছে তার থেকেও সুন্দর। তোদের দুজনকে বেশ লাগছে দেখতে। আচ্ছা তাই? বোনের কথায় খুশিতে গদগদ কণ্ঠে সকাল বলে উঠল। হুম। ভোর মুখে হাসি রেখে বলে উঠল, তোর যখন এতই পছন্দ হয়েছে তাহলে বিয়েটা তুই করতে পারতি। সকালের হাসি হাসি মুখটা চুপসে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মুখ ভেঙচিয়ে চলে গেল অন্যদিকে। এতক্ষণ সকালের দিকে তাকিয়েছিল আদিল। সকালকে স্টেজ থেকে নামতে দেখে হাঁটা ধরল সকালের পিছু পিছু। মেয়েটাকে তার ভালো লেগেছে। মনে মনে ভাবলো বর্তমান গার্লফ্রেন্ডের সাথে কিভাবে ব্রেকআপ করবে। সকাল গিয়ে দাঁড়ালো তার কাজিনদের সাথে। ওদেরকে ছবি তুলতে দেখে নিজেও গেল ছবি তুলতে। না হলে আর সময় পাবে না। একটু পরে আপুর বিদায়। বোনের বিদায়ে যে সে দুঃখ পাচ্ছে না তা না, আপুর সাথে তো সেও যাবে। বেশ আনন্দ লাগছে তার। শুনেছে দুলা ভাইয়ের একটা বড় বোন আছে আর একটা ছোট ভাই। আচ্ছা ওনার ভাইটা কত ছোট হবে? এহেম এহেম। কারো গলার আওয়াজ শুনে পিছনে তাকালো সে। সুন্দর দেখতে লম্বা চওড়া কালো স্যুট বুট পরে হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে একটা ছেলে। সকাল আদিলের উপর থেকে নিচে একবার চোখ বুলালো। হাইটে তার থেকে অনেক লম্বা। সকালকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে খুশিতে নেচে উঠল। হয়তো মেয়েটা তার উপর ক্রাশ খেয়েছে। আদিল আর একটু ভাব নিতে যাবে, ঠিক সেই সময় সকাল সামনের দিকে ঘুরে হাঁটা ধরল। আদিল হা করে তাকিয়ে আছে সকালে যাওয়ার দিকে। মেয়েটা কি সুন্দর, তাকে ইগনোর করে চলে গেল। আদিল নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ডেকে উঠল, এ পিচ্ছি শুনছো? পিচ্চি ডাক শুনে দাঁড়িয়ে গেল সকাল। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো পিচ্চি আছে নাকি। কাউকে না দেখে পিছনে তাকালো সেই সুন্দর দেখতে ছেলেটির দিকে। আদিল সকালকে তার দিকে ফিরতে হাত নাড়িয়ে হাই জানালো। সকাল বুঝতে পারলো ছেলেটা তাকে পিচ্চি বলেছে। রাগ হলো সকালের। নাকের ডগা ফুলিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে আসলো আদিলের দিকে। নিজের দিকে তর্জনী আঙুল তাক করে বলল, আপনি কি আমাকে পিচ্চি বলে ডেকেছেন? আদিলে হ্যাঁ সূচক মাথা নাড়ালে সকাল এক অবাক কাণ্ড করে বসলো। পা উঁচিয়ে আদিলের চুল টেনে দিয়ে বলে উঠল, আপনার বউ পিচ্চি, আপনার পোলাপান পিচ্চি, খারুস লোক। এদিকে চোখ বড় বড় করে সকালের যাওয়ার দিকে তাকিয়ে আছে আদিল। পিচ্চি বলাতে যে কেউ এমন করবে স্বপ্নেও ভাবেনি। পরপরই হেসে উঠল আদিল। মাথা চুলকে বলে উঠল, তুমি আসলেই মিষ্টি একটা পিচ্ছি। শ্রাবন্তী আক্তার মেয়েকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। সকাল মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে, আবার কিছুক্ষণ পরপর নাক টানছে। আদিল সকালের লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে। সকালের কান্না দেখে বুকের ভিতর অদ্ভুত যন্ত্রণা টের পাচ্ছে। ইচ্ছে হচ্ছে গিয়ে বলতে, পিচ্চি মানুষ এত কাঁদতে নেই। বাদল সাহেব আপদের হাত ধরে চোখের পানি মুছে বলে উঠলেন, আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবা, আমার অনেক আদরের মেয়ে। যদি কোনো ভুল করে তাহলে ওকে সঠিকটা শিখিয়ে দিও, নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে দিও। আবদ্ধ মুচকি হেসে ওনাকে একপাশে জড়িয়ে ধরে আশ্বাস দিল তার মেয়েকে সে সব সুখ দেওয়ার চেষ্টা করবে। আফিল রহমান এগিয়ে এসে বাদল সাহেবের হাত ধরে বললেন, খামোকা চিন্তা করছেন কেন বেআই সাহেব? বোর মাও আমার আরেকটা মেয়ে। এক বাবাকে ছেড়ে যাচ্ছে তো কি হয়েছে, আরেক বাবা তো আছেই। আপনি একদম চিন্তামুক্ত থাকুন। কান্নাকাটির পর্ব শেষ হলে ভোরকে অনেক কষ্টে গাড়িতে উঠালো আবদ্ধ। ভোরকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। ওরা বসতেই গাড়ি চলতে শুরু করলো। আবদ্ধ ভোরের গা ঘেঁষে বসলো। কান্না করায় চোখ মুখ নাক লাল হয়ে আছে। এতেও আবদ্ধর কাছে ভোরকে কি আদুরে লাগছে। মেয়েটা এখনও আগের মতোই আছে। ভোরকে কান্না থামাতে বলল না। সে দেখতে চায় তার প্রাণ প্রেয়সীর কান্না। এতে বক্ষে চিনচিনে ব্যথা করলে করুক, সে না হয় সহ্য করবে একটু। আবদ্ধকে এভাবে নিজের সাথে ঘেঁষে বসতে দেখে কান্না থামিয়ে কপাল কুঁচকে তাকালো। টিস্যু দিয়ে নাক মুছে কণ্ঠে রাগ মিশিয়ে বলল, একদম আমার গায়ের সাথে লেগে বসবি না, দূরে যা বলছি। আবদ্ধ যেন ভাবলেশীনভাবে ভোরের গা ঘেঁষে বসে আছে। ভোরের কথায় পাত্তা না দিয়ে নিজে বলে উঠল, আমি আমার বউয়ের গা ঘেঁষে বসেছি, তাতে তোর সমস্যা হওয়ার কথা না। আবদ্ধর কথায় ভোর চিবিয়ে চিবিয়ে বলে উঠল, দেখ রাতে দেখাস। এখন এমন পরিস্থিতিতে দেখতে চাই না আমি। সামনে ড্রাইভার আছে। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালো সকাল। তখনকার সেই ছেলেকে দেখে কপাল কুঁচকে গেল। পুরো গাড়িতে চোখ বুলালো। বোনের সাথে যাওয়ার ইচ্ছে থাকলেও বাবা বলল সবার সাথে মাইক্রোতে যেতে। সে যে একা যাচ্ছে তাও না, সাথে তার দুটো কাজিনও যাচ্ছে। পুরো গাড়িতে মাত্র পিছনের সিটগুলোই খালি ছিল।
অনেকে আগে ভাগে উঠে সামনে বসায়, অগত্যায় তাকে পিছনের সিটে বসতে হলো। ওই তো তার কাজিন দুটো, রাইসা আর মিম, তার সামনের সিটে বসে কথা বলছে। সেও জানালার পাশে বসে ওদের সাথে এতক্ষণ খোশ গল্প করছিল। হঠাৎ নিজের পাশে কারো বসার আওয়াজ শুনে তাকালো। আদিল এমনভাবে সকালে পাশে বসেছে যেন সে সকালকে দেখেইনি। সকালের মেজাজ খারাপ হলো অনেকটা। কিছু বলতে নেবে এমন সময় গাড়ি স্টার্ট দেওয়ার কারণে আদিলের কাঁধের সাথে মাথায় বাড়ি খেলো। ব্যথায় মুখ বিকৃত করে খেকিয়ে উঠল সকাল। ওই মিয়া, এখান দিয়ে বসেছেন কেন? জায়গার কি অভাব পড়েছে? সে কখন থেকে দেখছি আপনি আমার পিছনে পড়ে আছেন। কোত্থেকে যে এইসব আজাইরা মানুষ আসে আল্লাহই জানে। সকালের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে আদিল। সে ভাবছে মেয়েটার কি ঝাঁজ, না জানি তার ভাইয়ের বউটা কেমন হবে। হঠাৎ সকালের কথাগুলো মাথায় আসতেই সেও কিছুটা ঝাঁঝালো কণ্ঠে শুধালো। শোনো, আমি যেখানে জায়গা পেয়েছি সেখানে বসেছি। এখন তুমি যেই দিকে বসে একটা সিট দখল করে রেখেছো তাকে আমি জানি। আর কি বললে? আমি তোমার পেছনে পড়ে আছি? এই কথা কি করে ভাবলে তুমি? আমি নুবাইর আদিল, তোমার মতো এইটুকুনি একটা পিচ্ছির পেছনে পড়ে থাকবো? তুমি জানো আমার জন্য কত কত মেয়ে দিয়ানা হয়ে আছে? কত সুন্দরী মেয়েরা আমাকে দেখলে হোঁচট খায়, আর সেখানে তুমি তো কিছুই না। আদিলের পিচ্চি কথাটা খুব গায়ে লাগলো সকালের। সে মানছে সে একটু খাটো, তাই বলে সোজা এই লোক পিচ্চি পিচ্চি করে কানের পোকা খাবে? এত বড় অপমান সে কিছুতেই মানবে না। এর একটা বিহিত সে করবেই। চেনা নাই জানা নেই উড়ে এসে তাকে কথা শোনাবে সেটা হবে না। ছেলেটা ভাবে কি নিজেকে বিশ্বের টপ হ্যান্ডসাম বয়? দেখতে লাগে সাদা বিদেশি বিড়ালের মতো, আবার তাকে কথা শোনায়। সকাল তাতে দাঁত চেপে নাক ফুলিয়ে তর্জনী আঙুল উঠিয়ে বলে উঠল। ও মিস্টার আদিল না ফাদিল, যাই হোক না কেন, একদম আমাকে পিচ্চি বলবেন না। আপনি নিজে যে পিলারের মতো লম্বা সেটা চোখে পড়ে না? আপনি নিজেকে এত সুন্দর ভাবতে যাবেন না। হ্যাঁ, শেষে কি যেন বললেন না, আপনাকে দেখে মেয়েরা হোঁচট খেয়ে পড়ে? আসলে কি বলুন তো, ওই মেয়েগুলো তো আর কখনো ধলা কাক দেখেনি, তাই আপনাকে দেখতে কি হোঁচট খায়, বুঝলেন? এই, তুমি কি বললে? আমি আমি ধলা কাক? ভুল বলেছি কি? তুমি কিন্তু আমাকে অপমান করছো। তাহলে আপনি এতক্ষণ ভাবছিলেন সম্মান করছি? তোমাকে? ওরে বাপ, তোমরা থামো। আদিলকে বলতে না দিয়ে ধমকে উঠল রাইসা। এতক্ষণ এদের ঝগড়া সহ্য করে গেলেও এখন আর চুপ থাকতে পারল না। গাড়িতে বসা সবাই কৌতূহল নিয়ে ওদের দিকে তাকিয়েছিল। সবাইকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখেই রাইসা ধমকে উঠল। সকাল আর আদিল থতমত খেয়ে চুপ হলেও চোখ দিয়ে দুজনেই ঝগড়া করছে। রাইসা ওদের এমন নীরব ঝগড়া দেখে ফোঁস করে শ্বাস ছাড়ে। সে আর সকাল সমবয়সী। রাইসা মনে মনে ভাবল সকাল তাদের প্ল্যান সব মাটিতে মিশিয়ে দিল। সকাল কি জানে সে কার সাথে ঝগড়া করছে? জানলে হয়তো মেয়েটা লজ্জায়, না ওর তো লজ্জা কম, তাহলে কি করতো? রাইসার মাথা ঘামালো না। মিমের দিকে একবার তাকালো। সে ঘুমে বিভোর। ভোর অতিমাত্রায় চটে আছে আবদ্ধের উপর, পারছে না শুধু কাঁচা যেন এক্ষুনি চিবিয়ে খেতে। কি নির্লজ্জের মতো ড্রাইভারের সামনে কথাগুলো বলল। ভোর কণ্ঠ খাদে নামিয়ে বলল। তোর এই পচা মুখটা না জানি কোন দিন আমি সুই দিয়ে সেলাই করে দিই। তোকে না বললাম আমার থেকে এক হাত দূরে গিয়ে বসতে? কানে শুনিস না? আবদ্ধ ভোরের কথা শুনে সামনের ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার মিটমিট করে হাসছে। আবদ্ধ সেদিকে পাত্তা দিল না, আর না দিল ভোরের বলা কথাই। ভোরকে একপাশে জড়িয়ে ধরে মিশিয়ে নিল নিজের সাথে। ড্রাইভার না শোনার মতো ভোরের কানের কাছে গিয়ে বলে উঠল। আমার মুখ সেলাই করলে যে আমি তোকে চুমু খেতে পারবো না, তাহলে তো আমার আফসোস থেকে যাবে না? ভোরের কান গরম হয়ে গেল। আবদ্ধর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সিটের সাথে লেগে বসে বলে উঠল। তোর সে আশায় সে ঘুরে বালি, তোর সাথে এখনো আমার পুরনো হিসেব বাকি আছে। পুরো বাড়ি জুড়ে মানুষ গিজগিজ করছে। নতুন বউকে দেখার কৌতূহল সবার। ভোরকে সোফায় বসিয়ে রেখেছে। তার পাশেই বসে আছে আবদ্ধের বড় বোন আলিফা। বউয়ের রূপের প্রশংসা সকলের মুখে মুখে। সবার এত এত প্রশংসা শুনে খুশিতে আটখানা নাইলি বেগম। তিনি নিজেও মনে মনে ছেলের বউয়ের উপর সন্তুষ্ট হয়ে আছেন। তার ছেলে যেন কোনো রাজকুমারীকে নিয়ে এসেছেন তার ঘরে। সকাল, রাইসা, মিম আবদ্ধদের পুরো বাড়ি ঘুরে দেখছে। বাড়িটা বেশ বড়। বাড়ির বাম পাশে বাগান করা আছে, আর ডান পাশের ওদিকে গাড়ির গ্যারেজ। ওদেরকে যে এখন ভোরের পাশে থাকা উচিত তা যেন ওরা কেউই পাত্তা দিল না। আস্তে ধরে ওরা তিনজন এদিকে একবার গিয়ে ছবি তুলছে, তো ওদিকে আবার। এদিকে ভোর গরমের ঠেলায় পারছে না খালি চিল্লাতে। সেই কখন থেকে বসেই আছে। তবে ভোর একটা জিনিস খেয়াল করেছে, সেটা হলো এদের বাড়ির যে
ছেলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে না হয়ে যে আবদ্ধের সাথে হয়েছে এতে কারো ভ্রুক্ষেপ নেই। সব কিছু যেন এমনই হওয়ার কথা ছিল। আপাতত ভোর এ বিষয়ে মাথা ঘামালো না। সবটা না হয় আবদ্ধ বদমাইশের থেকে জানা যাবে। আপাতত সে এখন এখান থেকে বাঁচতে পারলে শান্তি পেত। আলিফা ভোরের সিচুয়েশনটা বুঝতে পেরে মাকে ডাকলো। তার 7 মাসের ভারী পেট নিয়ে উঠতে বসতে কষ্ট হয়। নাইলি বেগম কাছে আসতে আলিফা বলল, মা, ভোরকে এখন ওর রুমে দিয়ে আসলে ভালো হয়। অনেকক্ষণ ধরে বসে আছে মেয়েটা। আবার বউ ভাতের সময় ওকে দেখতে পারবে সবাই। ভোর কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো আলিফার দিকে। মেয়েটা কেমন বুঝে গেল তার সমস্যা। বন্ধু দুলাভাইদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় রাতের 11:15 বেজে গেল। শেষে আলিফার হাজবেন্ড তামিম বলে উঠল, কি শালক সাহেব, সারা রাত কি গল্প করে কাটিয়ে দিবে নাকি? যাও যাও, বউয়ের কাছে যাও। আবদ্ধ মাথা চুলকে মুচকি হাসলো। সে তো সেই কখন থেকে ফাঁদ পেতে বসে আছে ভোরের কাছে যাওয়ার জন্য। আজকে যে ভোরের ভয়ঙ্কর কিছুর মধ্যে পড়তে হবে সে জানে। চিন্তা ভাবনা করতে করতে রুমের সামনে আসতেই থেমে গেল। আদিল, আলিফা, সকাল, রাইসা, মিম আরও 2জন কাজিন তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। আবদ্ধ সবগুলোর দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে বলে উঠল, কি চাই জনগণবাসী? আবদ্ধের প্রশ্নে সবাই নড়ে চড়ে উঠল। একে অন্যের দিকে তাকিয়ে আলিফা বলে উঠল, শোন ভাই, তুই আমার 1.5 বছরের ছোট বলে তোকে 30% ডিসকাউন্ট দিলাম। আবদ্ধ প্রশ্ন করল। কিসের ডিসকাউন্ট? ভাইয়ের প্রশ্নের জবাব দিতে আদিল এগিয়ে এসে বলল, কিসের আবার টাকার? এখন তুই আমাদের সুন্দর করে 40,000 টাকা দিয়ে নিজের কাজে যা। আদিলের কথায় সবাই মাথা নাড়ালো। আবদ্ধ সবার দিকে তাকিয়ে ভাব নিয়ে দাঁড়ালো। মুচকি হেসে বলল, তোদের টাকা চাই না। সবাই আবারও মাথা নাড়ল। আচমকা আবদ্ধ চিল্লিয়ে উঠল, আপি, তোর পাশে তেলাপোকা দেখ। সবাই চিল্লিয়ে উঠল। সকাল, রাইসা, মিম চিল্লিয়ে দূরে গিয়ে গা ঝাড়তে লাগলো। আলিফা চোখ বন্ধ করে আদিলের হাত চেপে ধরেছে। রুমের দরজার সামনে দিয়ে খালি হতে চট করে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল আবদ্ধ। দরজার ওপাশে সবাই হতবুদ্ধির মতো তাকিয়ে আছে। আবদ্ধ যে এভাবে বোকা বানাবে সবার ধারণার বাইরে। আলিফা দরজায় ঠেস দিয়ে থাপ্পড় লাগিয়ে বলল, আবদ্ধর বাচ্চা, কালকে দেখে নেব তোকে। আবদ্ধ বোনের কথায় পাত্তা দিল না। এখন সে তার বউকে দেখতে পেলেই শান্তি। দরজা লাগিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে ভ্রু বেঁকে গেল তার। কারণ পুরো রুম অমাবস্যার মতো অন্ধকার হয়ে আছে। রুম তো এত অন্ধকার হয়ে থাকার কথা না। আবদ্ধ এক পা করে এগোতে এগোতে ডেকে উঠল, ভোর, শুনছিস? এরকম অন্ধকার করে রেখেছিস কেন? আবদ্ধর কথা শেষ না হতে আচমকা কেউ ওর গলা চেপে ধরল। এমন কাণ্ডে আবদ্ধ খানিকটা চমকে উঠল। বলে উঠল, ভবর, ছাড়। ভোর অন্ধকারে আবদ্ধর গলাটা আরো ভালো করে চেপে ধরল। ব্যাটাকে জব্দ করার সঠিক নিয়মটাই অ্যাপ্লাই করেছে ভোর। আবদ্ধ ওর থেকে অনেকটা লম্বা হওয়ায় আবদ্ধর গলাটা ধরতে পা উঁচু করলো। ঝাঁঝালো স্বরে বলে উঠল, তোকে আমি ছাড়বো না হারামি। তোর সব চিন্তা ভাবনা আমি জেনে গেছি। আজকে তোকে আমি গলা চেপে মেরে ফেলবো। কি ভেবেছিস আমি জানতে পারবো না? এত সহজ? ভোরের কথায় আবদ্ধ ফিক করে হেসে উঠল। অন্ধকার হাতড়ে ভোরের কোমর জড়িয়ে পিছন থেকে সামনে এনে বুকের সাথে মিশিয়ে নিল। ভোর এতে আরও ক্ষেপে গেল। আবদ্ধর গলা চেপে আছে এখনো। নিজের কোমরটাকে এদিক ওদিক নাড়াতে নাড়াতে বলে উঠল, আবদ্ধ, আমার কোমর ছাড়, একদম আমাকে টাচ করবি না। আবদ্ধ ভোরকে নিজের সাথে আরও একটু চেপে ধরল। চোখ সয়ে যাওয়া অন্ধকারে ভোরের দিকে তাকিয়ে বলে উঠল, বেকার নিজের শক্তিগুলো ক্ষয় করছিস কেন? হ্যাঁ, তোর এই চুনোপুটি হাতের চাপে আমার গলার তো কিছুই হলো না, তবে তোর শক্তি অপচয় হচ্ছে। তবে আমার কিন্তু আরাম লাগছে। আর একটু চেপে ধর, মজা লাগছে কিন্তু। তুই যেন কি জানার কথা বললি না, সেটা তুই এখন জানলেও কি পরে জানলেও কি, তোর তো বিয়ে হয়ে গেছে আমার সাথে। আবদ্ধর কথায় অবাক হলো ভোর। আবদ্ধ এখনও তার কোমর জড়িয়ে আছে। গলা থেকে হাত সরিয়ে আচমকা আবদ্ধর চুল টেনে ধরল। এতে আবদ্ধের কপালের সাথে বাড়ি খেলো। কপালে ব্যথা পেলেও সেটাকে গুরুত্ব না দিয়ে বলে উঠল, এখন আরাম লাগছে? তোর আরাম আমি হরামে রূপান্তর করব। চিনিস না তো আমায়। বিয়ে তো তুই করেছিস, তবে তোকে কিভাবে জ্বালাই সেটা দেখবি এবার। চুল ধরায় আবদ্ধ ভোরকে গেল। অন্ধকারে সে ভোরকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে ভালো মতো ঠাহর করতে পারল না। ভোরকে জড়িয়ে ধরে এগিয়ে গেল সুইচ বোর্ডের কাছে।
বাতির সুইচ দিতেই পুরো রুম আলো জ্বলে উঠল। ভোর দাঁত চেপে অগ্নি চোখে তাকিয়ে আছে আবদ্ধের দিকে। আবদ্ধ মাথাটাকে নিচু করে ভোরের নাগায় চট করে চুমু খেলো। হুট করে এমন করায় বিদ্যুৎ বেগে আবদ্ধকে ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে ছাড়িয়ে নিল ভোর। নিজের কাজে সফল হতেই আবদ্ধ প্রশস্ত এক হাসি দিয়ে বলল, এখন ছাড়লি কেন? এখন ধর আমাকে, তোকে আমি হারে হারে চিনি। এই আফিয়ান আবদ্ধর সাথে টক্কর দিতে আসবি না।